আজকে আমরা যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটা শর্টে যেটাকে বলে সিএফটি, আমরা এটা ডিসকাস করব। তাই অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার যে আমাদের মডিউলটা আছে তার মধ্যে এটা কেন আছে, কারণ এই ক্রিস্টাল ফিল্ড থিওরি ডিলস উইথ দ্য বন্ডিং অফ মেটাল অরবিটালস, মেটাল অ্যান্ড সাম লিগ্যান্ডস। এই লিগ্যান্ডস কথাটাও তোমাদের শোনা হবে হয়তো, যে মলিকুল অ্যাটমস, আয়ন্স আর মলিকুলস যারা মেটালের সাথে বন্ড করবে। সো দিস ক্রিস্টাল ফিল্ড থিওরি ইজ পার্টিকুলারলি ফর মেটাল আয়ন, শুধু মেটাল আয়নের জন্যই আমাদের এগুলো দেখতে হবে। তার মধ্যে আজকে আমাদের ফার্স্ট পার্টে আমরা এগুলো ডিসকাস করব, যে এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ ট্রানজিশন মেটাল আয়ন্স। ওকে, তাহলে এই ক্রিস্টাল ফিল্ড প্রথমে ডিসকাস করার আগে আমাদের যেটা জানতে হবে যেটা হলো শেপস অ্যান্ড বিল্ড আপ অফ ডি অরবিটালস, রাইট? তাহলে আমরা আমরা যখন আগের লেকচারগুলোয় দেখছিলাম যে শেপস অফ এস অরবিটাল অ্যান্ড পি অরবিটাল, আমরা দেখলাম যে দোজ আর নাথিং বাট ওয়েভ ফাংশনস। তার ওই একটা স্পেরিক্যাল যেরকম এস অরবিটালের শেপ, তার মানে এস অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে ওই স্পেসের মধ্যে তাকে পাওয়ার প্রবাবিলিটি 95%। সিমিলারলি আমরা পি অরবিটাল দেখলাম, একই রকম এই তিনটা পি অরবিটাল হয় অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, তাদের নাম আছে পি এক্স, পি ওয়াই, পি জেড। সেরকম ডি অরবিটালের ক্ষেত্রে প্রথম ডি অরবিটাল শুরুই হয় আমার 3D অরবিটাল দিয়ে, তার আগে তো ডি অরবিটাল হয় না, রাইট? তাহলে 3D অরবিটালের আমার কোয়ান্টাম নাম্বারগুলো কি? n = 1, এল কি? অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার হবে 2, আর এম হবে তাহলে আমার কটা পসিবল এম এলস কি হবে? এম এলস হবে হলো +2, +1, 0, -1 অ্যান্ড -2, রাইট? তার মানে 5টা, 1, 2, 3, 4, 5। তার মানে সোজা কথা আমার 5খানা ডি অরবিটাল হবে, রাইট? নাম এম এর যতগুলো নাম্বার ততগুলোই আমার অরবিটালস হবে। ওকে, ডি অরবিটাল শেপগুলো তোমাদের জানা থাকবে, তবু আমি একবার এখানে দেখিয়ে নিচ্ছি, রাইট? অ্যাট এ গ্লান্স মনে হয় দেখে যেন ওই পি অরবিটালের মতনই কাছাকাছি দেখতে, রাইট? ওরকমই ডাবল ডাম্বেল শেপ আছে, কিন্তু একটা সাটেল ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? পি অরবিটালে কি ছিল? পি অরবিটাল ধরো আমার পি জেড অরবিটাল, তাহলে একটা যদি লাল থাকতো, মানে ওই পি কেসে একটা এইরকম কনভেনশনে দেখালে একটা লাল হতো, একটা নীল হতো, রাইট? মানে একটা সাথে অপোজিট ফেজে আছে, রাইট? দিস টু লোবস আর ইন অপোজিট ফেজ। কিন্তু এই ডি অরবিটাল দেখো অপোজিট লোবসগুলো একই ফেজে, দে আর ইন সেম ফেজ, রাইট? দিস টু আর ইন সেম ফেজ, আর লালগুলো আবার আর একটা একই ফেজে, এরা আবার একই ফেজে, রাইট? নীলের সাথে লাল এরা অপোজিট ফেজে, কিন্তু অপোজিট লোবসগুলো একই ফেজে, আর 4টা করে লোবস আছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডি আর এই পি অরবিটাল। এইবার এখানে নাম আছে, যেরকম পি এক্স, পি ওয়াই, পি জেড 3খানা নাম ছিল, এখানে অনেকগুলো নাম আছে। পি ওয়াই জেড, ডি এক্স ওয়াই অ্যান্ড ডি এক্স জেড, আর ডি জেড স্কোয়ার, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নামগুলো মনে হয় যেন হঠাৎ করে যে অদ্ভুত খাপ ছাড়া, কিন্তু একটু দেখলেই আমরা বুঝতে পারবো যে শেপসগুলোর সাথে তাদের মিল আছে নামগুলো। যেরকম এই যে 3খানা সেট, ওয়াই জেড, এক্স জেড অ্যান্ড এক্স ওয়াই, এদের নামকরণগুলো কীভাবে হয়েছে দেখো। যা সাবস্ক্রিপ্টে লেখা আছে, ধরে নিচ্ছে এটা এক্স ওয়াই, তার মানে সেটা হলো এক্স ওয়াই প্লেনে আছে, রাইট? যদি অরবিটালটা এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে আমরা বলছি ওটাকে ডি এক্স ওয়াই। যেরকম এটা এক্স জেড প্লেনে, তাহলে ডি এক্স জেড, আর এটা ওয়াই জেড প্লেনে। আর একটা তফাৎ কি, পি অরবিটাল ছিল অ্যাক্সিস বরাবর, রাইট? মানে জেড অ্যাক্সিস বরাবর, এই যে জেড অ্যাক্সিসটা এরকমই ছিল, তাহলে পি জেডটা ছিল আমার জেড অ্যাক্সিস বরাবর, পি ওয়াইটা থাকতো ওয়াই অ্যাক্সিস বরাবর, আর পি এক্সটা থাকতো এক্স অ্যাক্সিস বরাবর। এখানে এই ধরে নাও ডি ওয়াই জেডটা কী হচ্ছে? ডি ওয়াই জেড দেখে আমি বুঝতে পারছি সেটা হলো আমার ওয়াই জেড প্লেনের উপর আছে।
তা ভালো কথা, ওয়াই জেড প্লেনের উপর আছে, ছবিটা দেখেই বুঝতে পারছো যে এক্স অরবিটা এক্স অ্যাক্সিসটা হলো তোমাদের দিকে আসছে, মানে আর আমার যে স্ক্রিনের যে প্লেনটা সেটাই হলো আমার ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেনের উপর আমার এই এক্স ডি এ ওয়াই জেডটা আছে, ঠিক আছে। আর দে আর পয়েন্টিং ইন বিটুইন, মানে ডাইরেক্টলি কিন্তু অ্যাক্সিসের উপর নেই, লোবসগুলো কিন্তু ইন বিটুইন, মানে প্রতিটার সাথে কি হবে তাহলে অ্যাঙ্গেলটা বুঝতেই পারছো। এই অ্যাঙ্গেলটা হলো আমার 45 ডিগ্রি, রাইট। এই অ্যাঙ্গেলটা মানে অরবাইটালের সাথে অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা সবগুলোই তাই একদম মাঝে মাঝে ফুলের মতন আছে। এটা ওয়াই জেডের, সিমিলারলি এটা এক্স জেডের ক্ষেত্রে, ছবিটা ওয়াই জেডের ক্ষেত্রে বোঝার সুবিধা সেই জন্য আমি ওটাই বললাম। এটাও তাই, মানে এই এটার সাথে এটার যেটা অ্যাঙ্গেল সেটাও 45 ডিগ্রি হবে, হ্যাঁ। সিমিলারলি এটা এক্স জেডের ক্ষেত্রে, রাইট। তাহলে এক্স জেড মানে হলো এক্স জেড প্লেনে আছে। আর যে দুরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আবার সেই এক্স ওয়াই প্লেনেই, ধরো এই যে এটাও এক্স ওয়াই প্লেনে আছে, এই অরবিটালটাও এক্স ওয়াই প্লেনে আছে, কিন্তু তফাৎ আছে। তফাৎ কি, এরা যেন 45 ডিগ্রি ঘুরে গেছে, ঘুরে এখন এরা কিন্তু অ্যাক্সিস বরাবর হয়ে গেছে, রাইট। এক্স ওয়াই প্লেনটা ছিল এক্স ওয়াই, ডি এক্স ওয়াই ছিল অ্যাক্সিসের মাঝে, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো অ্যাক্সিস বরাবর হয়ে গেছে, রাইট। লোবসগুলো হলো অ্যাক্সিস বরাবর আছে। আর ডি জেড স্কোয়ার, এটাকে আবার অনেক জায়গায় এরকম বলবে যে ডি জেড স্কোয়ারটাকে তো আমি এইভাবে একটা কম্বিনেশনও ভাবতে পারি, একটা ওয়েভ কম্বিনেশন অফ জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুটাকে কম্বাইন করে কি হলো, এরা দুটাতেই যা হতে জেড কম্পোনেন্ট আছে, জেড কম্পোনেন্টে একটা থাকলো, আর এক্স ওয়াই প্লেনে এক্স অ্যাক্সিস বরাবরও আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবরও আছে, তাতেই এর মধ্যে একটা সার্কুলার রিংয়ের মতন হলো, ডনাট। বইগুলো দেখবে ডনাট শেপ লেখা থাকে। ডনাটটা কীরকম জিনিস, এই যে সাম্বার বড়ায় যে বড়া, মানে রিংয়ের মতন আর কি, হ্যাঁ। মাঝে একটা হোল আছে আর চারদিকে একটা রিংয়ের সুইমিং টিউবের মতো, হ্যাঁ, টায়ারের যে টিউব সেরকম আর কি। সেটা কিন্তু এর থেকে অপোজিট ফেজে। তাহলে জে স্কোয়ারের স্ট্রাকচারটা এইভাবে আমরা পেলাম। তো এই হলো আমাদের চারটা মেইন স্ট্রাকচারগুলো, হ্যাঁ। তা আমাদের এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আর প্র্যাকটিসের সাথে সাথেই আমাদের চলে আসবে যে ছবিগুলো কীরকম হবে, কাজেই আমরা যেন ডাইরেক্ট রেফারেন্সে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, তাহলে আমরা এখন 5টা শেপ জানব। এইবার আমাদের আসি আজকের আলোচ্য বিষয়, যেটা হলো আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি, সিএফটি। আচ্ছা, এর কিছু সাইলিয়েন্ট ফিচার্স আছে। প্রথমে আমাদের কিছু মডেলগুলো জেনে নিতে হবে যে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা হিস্ট্রিটা যদি আমরা দেখি, ইট ওয়াজ ডিসকভার্ড বাই হ্যান্স বেথে, ফিজিসিস্ট ছিলেন উনি, কেমিস্ট ছিলেন না, ফিজিসিস্ট। কিন্তু তারপরে দেখা গেল যে এই এক্সপ্লেন করে এই থিওরিটা দিয়ে আমাদের এই কেমিস্ট্রিতে এই এক্সপ্লেনেশনগুলো বেটার হচ্ছে, এই কমপ্লেক্সের ফরমেশনগুলো, রাইট। এই কমপ্লেক্সের ফরমেশনগুলো তোমরা হয়তো প্লাস 2 লেভেলে যেটা পড়েছে ওয়ার্নার্স থিওরি, তারপরে প্রথম যেটা ছিল, তারপরে ভিবিটি মডেলও ছিল পলিংয়ের, হ্যাঁ। সেটা দিয়েও কিছু মানে অসুবিধা হচ্ছিল, যেরকম ভিবিটি মডেল দিয়ে অক্সিজেনের প্যারাম্যাগনেটিজম এক্সপ্লেন করা যায়নি, তার জন্য মলিকুলার অরবিটাল থিওরি লাগলো। সিমিলারলি তোমার এই ক্রিস্টাল মানে এই কমপ্লেক্স মেটাল কমপ্লেক্সগুলোর অনেকগুলো প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টিও এক্সপ্লেন করা যাচ্ছিল না ভিবিটি দিয়ে, কিন্তু সেগুলো আমরা ক্রিস্টাল ফিল্ড দিয়ে করতে পারলাম। কিন্তু ক্রিস্টাল ফিল্ড কিন্তু দ্যাট ইজ নট দ্য মোস্ট মডার্ন থিওরি, এটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেই জন্যই এটা সব জায়গায় এটা পড়ানো হয়। কিন্তু এরও ড্রব্যাকস আছে, লিমিটেশনস আছে, এবং এরও মডিফিকেশান হয়ে এখন যেটা মেইনলি সেটা হলো লিগ্যান্ড ফিল্ড থিওরি আর মলিকুলার অরবিটাল থিওরি অফ মেটাল কমপ্লেক্সেস। কিন্তু আমরা ওগুলা ডিসকাস করব না এখানে, বিকজ একটু অ্যাডভান্স লেভেলের যে মলিকুলার অরবিটাল থিওরি অফ দিস মেটাল কমপ্লেক্সেস আমরা সীমাবদ্ধ রাখবো আমাদের ডিসকাশন অনলি ইন ক্রিস্টাল ফিল্ড থিওরি, রাইট। তা এটার মেইন এসেন্সটা কি, দিস ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক মডেল। ইলেকট্রোস্ট্যাটিক মডেল মানে কি,
যে বন্ডিংয়ের স্টেবিলিটিটা বলা হচ্ছে যে এটা যেন ইলেকট্রোস্ট্যাটিক মডেল, মানে একটা পজিটিভ আয়ন মেটাল চার্জ মানে পজিটিভ চার্জ আর লিগ্যান্ডগুলোকে নেগেটিভ চার্জের সেন্টার মনে করা হচ্ছে, তারা একে অপরকে যে অ্যাট্রাক্ট করে একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, তার যে স্টেবিলিটি মানে যেরকম সোডিয়াম ক্লোরাইডের ধরো ইলেকট্রোস্ট্যাটিক মডেল, হ্যাঁ, যেটাকে আমরা আয়নিক বন্ডের ক্ষেত্রে বলি, ঠিক সেই যে মডেলটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। প্রথম এটা অ্যাজাম্পশন, রাইট। তারপরে এই যে লিগ্যান্ড ইলেকট্রনস, এটা কি ইউজ করে, যে লিগ্যান্ডগুলো যে চারপাশে ঘিরে রেখেছে, এই যে 1 2 এখানে যে 6টা আছে অক্টাহেড্রাল, এটা মডেলটা করা আছে, এই 6টা মেনে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে অ্যারাউন্ড দিস পজিটিভ মেটাল আয়ন। হ্যাঁ, এটা আমাদের মেনে নিচ্ছে এখানে। আর সবচেয়ে বড় যেটা অ্যাজাম্পশন এবং যেটার জন্যই এর ড্রব্যাকগুলো মেনলি হয়, সেটা হলো লিগ্যান্ডস অ্যান্ড মেটাল আয়ন এই যেগুলো কনসিডার্ড অ্যাজ পয়েন্ট চার্জেস। লিগ্যান্ডগুলোকে পয়েন্ট চার্জ বলা হচ্ছে, মানে যেন একটা নেগেটিভ চার্জ, কিন্তু তা তো হয় না। প্র্যাকটিক্যালি সবচেয়ে ছোট লিগ্যান্ডও যদি হয়, সবচেয়ে ছোট লিগ্যান্ড হলো হাইড্রাইড আয়ন যদি হয়, তারও তো একটা ভলিউম আছে, যত ছোটই হোক, রাইট। আর অন্যগুলো তো আরও আছে, সেই ভলিউমটাকে আমরা কনসিডার করছি না। সেই জন্য এখানে এটা মানে কিছু অ্যানোমালিজ এবং ল্যাপসেস দেখা যাবে এরপরে যখন আমরা ক্যালকুলেশনগুলো দেখব, এক্সপ্লেনেশনগুলো যখন দেখব, যে সব মিলছে না, মানে আমরা এই কন্ট্রাডিক্ট করে যাচ্ছি যেন ক্রিস্টাল ফিল্ড থিওরিকে নিজেই নিজেকে। অ্যান্ড লাস্টলি এটা হলো কোনো মেটাল লিগ্যান্ড কোভালেন্ট ইন্টারাকশন আমরা কনসিডার করছি না, যেন কোনো অরবিটাল কনসিডার হচ্ছে না, মানে যে বললাম ইলেকট্রোস্ট্যাটিক মডেলের মতো। হ্যাঁ, কোনো উই আর নট কনসিডারিং এনি মেটাল লিগ্যান্ড ওভারল্যাপ। হ্যাঁ, পরে আমরা দেখব, আজকের লেকচারেই দেখব যে দিস ইজ নট ট্রু, মেটাল লিগ্যান্ড কনসিডারেবল ওভারল্যাপ হয় এই মেটাল কমপ্লেক্সেসের ক্ষেত্রে, রাইট। সেই জন্য স্ট্রং বন্ডও তৈরি হয়। তাহলে মেইন এসেন্সটা হলো আমাদের এই দুটার উপর আমাদের ভিত্তি করে টোটাল ক্রিস্টাল ফিল্ড থিওরিটা দাঁড়িয়ে আছে। প্রথমটা কি, মেটাল আয়ন উইল বি পজিটিভ অ্যান্ড দেয়ারফর অ্যাট্রাক্ট দ্য নেগেটিভলি চার্জ লিগ্যান্ডস। হ্যাঁ, নেগেটিভলি চার্জ লিগ্যান্ডকে অ্যাট্রাক্ট করবে, এইটা হলো আমাদের প্রথম কনসার্ন। সেকেন্ড ইজ ইলেকট্রনস যে মেটাল অরবিটালে থাকবে, শুধু যে অ্যাট্রাকশন মেটাল আয়নটা যে শুধু লিগ্যান্ডকে অ্যাট্রাকশন করবে তা না, তারা তো আবার মেটালের যে ইলেকট্রনগুলো দে উইল অ্যাগেইন এক্সপিরিয়েন্স রিপালশন, তারা আবার বিকর্ষণও করবে তাদের ওই লিগ্যান্ডের ইলেকট্রনগুলোকে, রাইট। তাহলে এই দুটোর উপর বেস করে আমরা আজকে দেখব যে ক্রিস্টাল ফিল্ড থিওরি কী বলছে, হ্যাঁ, কীভাবে তাদের আমরা অ্যাকচুয়ালি আজকে আমরা ওই ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো না, আজকে আমরা শুধু স্প্লিটিংগুলো দেখবো, এনার্জি লেভেল ডায়াগ্রামগুলোই দেখবো যে কীভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মেটাল আজকে এখন অবধি কী দেখলাম, আমরা ডি অরবিটালের শেপ দেখলাম এবং ক্রিস্টাল ফিল্ড থিওরির সেলিয়েন্ট ফিচার্সগুলো আমরা দেখলাম। আমরা দেখি যে ইলেকট্রোস্ট্যাটিক মডেলটা কিভাবে কাজ করছে। এই যে স্লাইডটা দেখছো, এই যে ABCDEF 6টা ছবি আছে এখানে, 6টা ছবির মধ্যে এ যে ছবিটা আছে, এটা হলো আমার যে একটা মেটাল আয়ন আছে, তার ইনফাইনাইট দূরত্বে আছে, যে মেটাল ইনফাইনাইট না হলেও একটা বেশ আমার দূরে আছে যারা লিগ্যান্ডগুলো, রাইট, যাতে আমার একটা স্ফেরিক্যাল চার্জ তৈরি হয়েছে, আর কিছুই না, স্ফেরিক্যাল চার্জ, মানে দে আর অ্যাপ্রোচিং, এই যে অ্যারো হেড দিয়ে দেখাচ্ছে দে আর অ্যাপ্রোচিং দ্য মেটাল, রাইট। তাহলে একটা সিচুয়েশন। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, এখানে 6টা করেই লাইগ্যান্ড আছে, 1 2 3 4 5 6, 6টা এল আছে, রাইট। অ্যাকচুয়ালি আমরা প্রথম ডিসকাশনটা করব হলো অক্টাহেড্রাল ফিল্ড দিয়ে, অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ড দিয়ে, রাইট, কারণ ওটাই সবচেয়ে কমন। অক্টাহেড্রাল আঁকার একটা সহজ উপায় আছে, হ্যাঁ, একটা রম্বাস যদি আঁকো, তারপরে তার এখানে একটা পয়েন্ট নিলে, মানে ঠিক এর লেভেলের নিচে নিয়ে এটা জয়েন করে দিলে, আবার এটার উপরে নিয়ে এটাকে জয়েন করে দিলে, দিস ইজ আওয়ার অক্টাহেড্রান। অক্টাহেড্রান কেন বলছে, দেখো 6টা ভার্টেক্স আছে, 6টা কর্নার আছে, তাই এই হলো 6টা আমার লিগ্যান্ড, রাইট। ঠিক মাঝে বসে আছে মেটাল আয়নটা, মাঝে মেটালটা বসে আছে, হ্যাঁ।
অক্টাহেড্রন কেন, দেখো এই ফিগারটা 4-6খানা 8খানা ফেস আছে, অক্টা ফেস, রাইট? সবগুলোই কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এক একটা। রেগুলার অক্টাহেড্রন কিন্তু উপর নিচ বলে কিছু নেই, তুমি যদি এটা ল্যাপটপ স্ক্রিনটা ঘুরিয়ে দাও তাও একই রকম লাগবে। হ্যাঁ, সো দিস ইজ আওয়ার অক্টাহেড্রাল শেপ। তাহলে এইখানে আমরা মনে করছি যে আমাদের 6টা লিগ্যান্ড এরকম অ্যাক্সিস বরাবর আসছে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর, রাইট? তখন আমরা এই যে পরের যে 5টা ছবি আছে, এই 5টা ছবি দেখাচ্ছে যে 6টা ইলেকট্রন, এই 6টা আমাদের লিগ্যান্ড, আমাদের এই যে 5টা অরবিটাল আছে তাদের সাথে কিভাবে ইন্ডিভিজুয়ালি রিঅ্যাক্ট করবে। প্রথমে এই যে দুটো কেস দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা দেখছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো আমার এক্স ওয়াই প্লেনে আছে, অ্যাক্সিস বরাবর, রাইট? মাথায় রাখতে হবে অ্যাক্সিস বরাবর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে আমরা আমার ছবিটা দেখে নিই, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট? অ্যাক্সিস বরাবর আছে। তাহলে দেখো ডাইরেক্ট ইন্টারাকশান উইথ 4 লিগ্যান্ডস, 4টা লিগ্যান্ডের সাথে ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছে, রাইট? 4টা লোভ, 4টা ইন্টারাকশান হচ্ছে, সোজা কথা, রাইট? এই দুটোর সাথে ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছে না। আবার জেড স্কোয়ারটার কি হচ্ছে, দুটো লোভ, দুটোর সাথেই ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছে। তার মানে এরা একই সমান সমান, 4টা লোভের সাথে 4টা ইন্টারাকশান হচ্ছে, আর দুটো লোভের সাথে দুটো ইন্টারাকশান হচ্ছে, মানে 1:1 আছে। সেই জন্য এদের সমান সমান অ্যাট্রাকশান আর রিপালশানের প্রবাবিলিটি, মানে মেটালের ইলেকট্রন যদি এই অরবিটালে থাকে তাহলে মানে রিপালশান হবে, ডাইরেক্ট রিপালশান হবে। কিন্তু এই যে 3টা অরবিটাল মানে এক্স ওয়াই, এক্স জেড অ্যান্ড ওয়াই জেড, এদের সাথে দেখো, এদের সাথে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রোচ কারোই হচ্ছে না। 4খানা নিয়ারেস্ট থাকছে, 2খানা দূরে থাকছে, সবগুলোর ক্ষেত্রেই তাই। 4খানা নিয়ারেস্ট, এর ক্ষেত্রে এই যে এই 4টা নিয়ারেস্ট, এই দুটো দূরে, আর এর ক্ষেত্রে এই 4টা নিয়ারেস্ট, এই দুটো দূরে, এর ক্ষেত্রে এই 4টা নিয়ারেস্ট, এই দুটো দূরে, রাইট? এই যে 4খানা নিয়ারেস্ট, এই নিয়ারেস্ট মানে কিন্তু কেউই ডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে না, যেহেতু এই লোভসগুলো লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর আসছে, আর এসের লোভসগুলো তোমার ইন বিটুইন দ্য অ্যাক্সেস, সেই জন্য সেই অ্যাঙ্গেলটা থেকে যাচ্ছে, সেই 45 ডিগ্রির অ্যাঙ্গেলটা থেকে যাচ্ছে, রাইট? সো ডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে না। তাহলে মেটাল ইলেকট্রন যদি এই সব অরবিটালে থাকে, এইখানে যদি ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনটা, তাহলে তার সাথে রিপালশন যা হবে তার থেকে তো অনেক বেশি হবে ইলেকট্রনটা যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি জেড স্কোয়ারে থাকে, তাই না? সেই জন্য কি হচ্ছে, দে এক্সপিরিয়েন্স মাচ হায়ার রিপালশন। এই যে অরবিটালগুলো জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, এরা অনেক ম্যাক্সিমাম রিপালশন ফেস করে এখানে ইলেকট্রন থাকলে। আর এই যে সেটগুলো, 3টা সেট, মানে একটা যে সেট হলো এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড এক্স জেড, এরা ইন বিটুইন হওয়াতে লেস প্রোনাউন্ড রিপালশন, মানে রিপালশন তো হবেই কাছে আসলে, বাট অনেক লেস প্রোনাউন্সড। সেই জন্য এই জন্য হওয়ার জন্য এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা হতে থাকে, হ্যাঁ? মানে এনার্জির আর ডিজেনারেট থাকে না। আমরা আগে কি পড়েছিলাম যে সব ডিজেনারেট থাকবে, তাই এখানে 5টা ডি অরবিটালি ডিজেনারেট ছিল, মানে একই এনার্জি ছিল একটা আইসোলেটেড মেটাল আয়নে। কিন্তু যখন লাইগ্যান্ডগুলো কাছে চলে আসলো তখন আর তাদের মধ্যে কিন্তু আমরা চেঞ্জ হয়ে গেল, তখন আর তারা একই রকম থাকলো না এনার্জিতে, রাইট? এগুলো হায়ার রিপালশন হওয়ার জন্য এরা উঠে যেতে চাইলো, আর এরা লোয়ার রিপালশনের জন্য নেমে যাবে, নামবে না, ঠিক একই থাকবে। আমরা দেখছি একটু পরে, আমরা বলছি এই ব্যাপারটা। হ্যাঁ, এই ব্যাপারটা হলো ডিজেনারেসি ব্রোকেন, ডিজেনারেসি চলে গেল। এইবার যে ছবিটা আসছে এইটাই আমরা আমরা যে ডিজেনারেসি ব্রোকেন টোকেন বললাম, তা এইটাই আমরা ওই বইতে যে ছবিগুলো পাবে সেটা হলো তোমাদের এই পিকচারটা। বেশিরভাগ বইতে এই রকম ছবিটা পাবে, হ্যাঁ, শুধু এই পার্টটা, কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টটাও দেখানো উচিত, রাইট? ফার্স্ট পার্টটা কি, এই যে মেটাল আয়ন, জাস্ট মেটাল আয়ন অ্যান্ড 6 লিগ্যান্ডস। ধরো কোথায় ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, ইনফাইনাইট ডিস্টেন্স আছে, তাহলে তাদের এনার্জিটা কি হবে? তাদের একটা হয়তো এই এনার্জি স্টেটে আছে, 6 লিগ্যান্ড যেখানে আছে, আর ওটা দেখাচ্ছে না আমাদের এখানে। মানে এই যে ডিজেনারেট 5 3D অ্যাটমিক অরবিটালস ডিজেনারেট স্টেটে আছে, মানে একই এনার্জি স্টেটে আছে। এইবার ধরো সিচুয়েশন এমন হলো যে কাছে আসছে কিন্তু অনেক কাছে আসেনি, এখনও ঠিক অ্যাক্সিস বরাবর ডাইরেক্ট ইলেকট্রেশনে আসেনি, কিন্তু
একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে চারদিক থেকে। যেহেতু এটা অক্টাহেড্রাল চারদিকে সমানভাবে করেছে, সেই জন্য মোটামুটি মনে হতে পারে তুমি যদি মেটাল আয়নের মাঝে বসে থাকো যে একটা স্ফেরিক্যাল ইলেকট্রিক ফিল্ড তোমার চারপাশে আছে, স্ফেরিক্যাল, একটা যেন স্ফেরিক্যাল ইলেকট্রিক ফিল্ড আছে, যেহেতু অক্টাহেড্রালটা চারদিকেই সমান, সব দিকেই সমান। তাহলে কি হবে, রিপালশনের জন্য সবগুলো পাঁচটারই কিন্তু এনার্জি রেইজ করবে অ্যাজ সাচ। যখন এখানে মেটাল আয়ন জাস্ট Mn প্লাস আছে, হ্যাঁ, নেকেড মেটাল আয়ন, আইসোলেটেড মেটাল আয়নের আসছে আশপাশে, সবাই উঠে গেল। কিন্তু যখন আরও কাছে আসলো তখন তাদের মধ্যে ডিফারেন্সটা তৈরি হলো, রাইট? তখন দেখা যাচ্ছে ইলেকট্রন যদি এগলায় থাকে তাহলে তো রিপালশন বেশি হবে, সেই জন্য ওরা তাড়াতাড়ি হায়ার এনার্জিতে চলে গেল, না বাবা আমরা এখানে ইলেকট্রন নেব না, রাইট? আর অন্যগুলো যেখানে লেস প্রোনাউন্সড হবে, ইলেকট্রনটা ওখানে থাকলে যাতে স্টেবিলিটিটা থাকে, সেই জন্য তারা মেনটেন করার জন্য এনার্জি ইয়েটা মেনটেন করার জন্য আবার সেই ব্যারি সেন্টারটা চলে আসে। দিস ইজ ব্যারি সেন্টার। এই তিনটা ঠিক ততটাই নেমে গেল, হ্যাঁ, এনার্জিটা ব্যালেন্স করার জন্য, এই তিনটা অরবিটাল। এটাই হলো আমরা বলছি যে দ্য ডি অরবিটাল স্প্লিটিং অফ ডি অরবিটাল স্প্লিটিং মানে ডি অরবিটালটাকে ভেঙে ফেলানো, ডি অরবিটাল এনার্জিটাকে স্প্লিট করা, হ্যাঁ, এনার্জি যে ডি জেনারেসি ছিল, ডি জেনারেসি, এনার্জিটা স্প্লিট বলা উচিত না, ডি জেনারেসিটাকে স্প্লিটিং অফ ডি অরবিটাল মিনস নট স্প্লিটিং অফ ডি অরবিটাল ভেঙে ফেলা না, অথবা ডি অরবিটালকে মানে ভাগ করে দেওয়া না, হ্যাঁ। ডি জেনারেসি অ্যাকচুয়ালি কথাটা হলো স্প্লিটিং অফ ডি জেনারেসি অফ ডি অরবিটাল, ডি জেনারেসিটাকে ভেঙে দিলাম। ওকে, আরও ক্লোজলি আমরা এখন দেখি, আমরা শুধু এখন এই পার্টটাই দেখবো, এই যে যেটা বক্স করা আছে, হ্যাঁ, সেটা তাহলে এই লাইনটা হলো আমাদের ব্যারি সেন্টার, এই ব্যারি সেন্টারে যে একটা ডিফারেন্স তৈরি হলো, এই ডিফারেন্সটাকে দেখো আমরা ম্যাথমেটিক্যাল টার্মে জানো, সায়েন্টিফিক নোটেশনে সবসময় এই ডেল্টাটা কোনো ডিফারেন্স ইউজ করতেই ব্যবহৃত হয়। ডেল্টা লেখা আছে, ডেল্টা, আর এখানে লেখা আছে OCT, রাইট? তাহলে এটা হলো ডেল্টা OCT মানে অক্টাহেড্রাল, এই অক্টাহেড্রাল থেকে আমার OCT আসছে কথাটা। কিছু বইয়ে পাবে, হয়তো এক বইও পাবে, এই যে এই বইটার থেকে যে ছবিটা নেওয়া, হ্যাঁ, এটা স্টিভার অ্যাটকিন্স থেকে নেওয়া। যাই হোক, তাহলে এখানে কি বলছে 10 DQ, এটা স্পেকট্রোস্কোপিক্যাল টার্মে বেশি ইউজ হয়। DQ এই যে নিচে লেখা আছে, DQ হ্যাজ এ ম্যাথমেটিক্যাল অরিজিন, এটা অত ইউজ হয় না, কিন্তু আমরা হিসাবের জন্য ব্যবহার করতেই পারে, অনেক জায়গায় নোটেশন থাকে, হ্যাঁ। তাহলে ডেল্টা অক্ট ইকুয়ালস টু 10 DQ, এইটা মাথায় রাখতে হবে, এই কোনো ইসে থাকলে, প্রবলেমে থাকলে। আদারওয়াইজ তোমরা, আমি সাজেস্ট করবো অলওয়েজ ইউজ দিস ডেল্টা নোটেশন, এই ডেল্টা নোটেশনটাই ইউজ করলে ভালো, কারণ এটাই সবসময় ইউজ হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের উত্তর লেখার সময় কিংবা যে কোনো পড়ার সময় একটা নোটেশনই ফলো করবে। প্রথমে যদি ডেল্টা দিয়ে শুরু করো, তাহলে ডেল্টা দিয়েই যেন উত্তরটা থাকে, মাঝে মিশিয়ে দিও না, মানে 10 DQ আর ডেল্টা যেন একসাথে না ইউজ হয়। দেখো এখানে সবগুলো একসাথেই করা আছে হিসাবগুলো। ধরো এখানে ডেল্টা অক্ট মানে 1 ডেল্টা অক্ট আছে, তাহলে এটাকে রেশিওতে ভাঙতে হবে তো আমরা যদি ইকুয়ালি রেশিওতে ভাঙি, তাহলে দুটোর যা ওয়েটেজ হবে x² - y² আর dz², এদের যা ওয়েটেজ হবে, তিনটার ওয়েটেজ একই হবে। ঠিক রেশিওতে ভাঙলে কি হবে, তাহলে এইটা যতটা উঠে গেল প্লাস 0.6 ডেল্টা অক্ট, এটা ঠিক তাই ততটাই নামবে, তাহলে -0.4 ডেল্টা অক্ট। কারণ দেখো -0.4 × 3 মাল্টিপ্লাইড বাই 3 কত হবে, -1.2, রাইট? আর এটাও তাই, প্লাস 0.6 মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট উইল অলসো গিভ প্লাস 1.2, তার মানে ক্যান্সেল আউট ইচ আদার। ওকে, ঠিক DQ এর ক্ষেত্রে যেহেতু এটা 10 দিয়ে আছে, তাহলে এটা +6 আর -4 হয়ে গেল, ফাইন। তাহলে এইটা হলো আমার ডিফারেন্সটা, ব্যারি সেন্টারের 0.4 ডেল্টা অফ, নিচে হলো আমার ঠিক এই যে XY YZ অ্যান্ড XZ, আর ঠিক 0.6 উপরে হলো আমার x² অ্যান্ড dz²। ওকে, এখানে আর একটা জিনিস খেয়াল করো, এটা আমি পরে আসবো,
এই যে ইজি সেট, ইজি এখানে লেখা আছে ইজি উপরে, আর এখানে লেখা আছে T2G। দিজ আর গ্রুপ থিওরি থেকে এসছে এই টার্মগুলো। হ্যাঁ, আমাদের এখানে স্কোপ নেই এগুলা যে দেখানোর, এগুলা কোন টার্ম এগুলা এক্সপ্লেন করার। শুধু এখানে মাথায় রাখো যে এইভাবে মনে রাখতে পারো যে তিনটা যেহেতু আছে, ট্রিপলেট স্টেট, ট্রিপলেট ডিজেনারেট, ট্রিপলি ডিজেনারেট, এগুলো আবার নিজেদের মধ্যে ডিজেনারেট, রাইট? ট্রিপলি ডিজেনারেট, এটা ডাবলি ডিজেনারেট। তো গ্রুপ থিওরিতে ডাবলি ডিজেনারেটকে ই দিয়ে বলা হয়, আর ট্রিপলি ডিজেনারেটকে টি দিয়ে। T2 টার্ম, টুটারও একটা সিগনিফিকেন্স আছে টার্মের, কিন্তু আমরা এখানে এগুলো ডিসকাস করতে পারবো না। জির ব্যাপারটা বরঞ্চ আমরা আগের দিনও ডিসকাস করেছি। জি স্ট্যান্ডস ফর জেরাডে, তার মানে সেন্টার অফ ইনভার্সন আছে কি নাই। দেখো একটা অক্টাহেড্রাল সেটে, একটা অক্টাহেড্রানে, রাইট, দেয়ার ইজ এ সেন্টার অফ ইনভার্সন। মানে আমি এখান থেকে যদি শুরু করি জার্নি, যতদূর আসলাম ফিরে গেলে আমি একই জিনিস পেলাম। একটা ফেস দিয়েও তুমি যদি আসো একই রকম জায়গা সিচুয়েশানে আসবে। দ্যাট মিনস দিস ইজ মেটাল সেন্টারটা একটা আই, সেন্টার অফ ইনভার্সন, রাইট? আই সেন্টার অফ ইনভার্সন আছে, সেই জন্য আমাদের এখানে জিগুলো সাবস্টিটিউটগুলো বসছে। আবার কেস দেখবো যখন বসবে না, তখন আমরা দেখব ব্যাপারটা। হ্যাঁ, তাহলে ওটা ইজি সেট অ্যান্ড T2G সেট। T2G সেট কম্প্রাইজেস অফ DXY, DXZ অ্যান্ড DYZ। আর T2G সেট কাদের নিয়ে? x স্কোয়ার মাইনাস ওয়াই, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড dz স্কোয়ার, এদের নিয়ে T2G সেট। ওকে, এবার আমরা আসি টেট্রাহেড্রাল স্কিস্টার ফিডে, রাইট? এটা অক্টাহেড্রাল, তারপরে আমরা আসবো টেট্রাহেড্রাল। আচ্ছা, টেট্রাহেড্রালটা দেখার জন্য, বোঝার সুবিধার জন্য প্রথমে আমরা একটা কিউব নিলাম। এই যে একটা কিউব, এই কিউবের অল্টারনেট ভার্টেসেস যদি আমি ফিল আপ করতে, অল্টারনেট মানে একটাকে এক জায়গায় লিগ্যান্ড রাখলাম, আরেক জায়গায় দু জায়গায় ফাঁকা রাখলাম, পাশেরগুলোতে ফাঁকা, তারপর একটা আবার লিগ্যান্ড থাকলো, এর পাশেটা আবার ফাঁকা, তার মানে এরকম অল্টারনেট করে রাখি। দিস উইল গিভ মি এ টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল আঁকা হলো খুব সহজ। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকবে, এখানে এরকম একটা পয়েন্ট নেবে, ঠিক মাঝে না, তার পাশে, এগুলো জয়েন করে দিলে টেট্রাহেড্রাল হয়। যেরকম আমরা মিথেন আঁকতাম, তাহলে এটাই হলো আমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ঠিক তার মানে একদম সেন্টার অফ গ্র্যাভিটিতে বসে আছে আমার মেটাল আয়ন, মিথেনের মতন স্ট্রাকচার। এদের ক্ষেত্রে কি করা হবে? দেখো এখানে এক্স ওয়াই অ্যাক্সেসটাও আঁকা আছে, রাইট? তার মানে এই বরাবর আসছে আমার অ্যাক্সেসগুলো, রাইট? মানে এটার ফেস দিয়ে বেরোচ্ছে। এটা আমার জেড, রাইট? এটা আমার এক্স, এটা আমার ওয়াই। ফেস, কিউবটার ফেসের মাঝখান দিয়ে আমার এক্সেসগুলো বেরোচ্ছে। এখানে দুটো সেটের আলাদা আলাদা নেওয়া আছে। একটা জেড স্কোয়ার দিয়ে দেখানো আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে একই রকম হবে। আর একটা এক্স ওয়াই দিয়ে, ওয়াই জেড দিয়ে দেখানো আছে, এক্স ওয়াই অথবা ওয়াই জেড দিয়েও, ওয়াই এক্স জেড দিয়ে একই রকম হবে। দেখো এর ক্ষেত্রে, টেট্রাহেড্রালের ক্ষেত্রে কোনো সেটের কোনো অরবিটালি ডাইরেক্ট লিগ্যান্ডের সাথে অ্যাপ্রোচে আসছে না, মানে ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছেই না। এই সেটের ক্ষেত্রেও হচ্ছে না, এদের ক্ষেত্রেও হচ্ছে না। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি ফেসের মাঝখান দিয়ে বেরোচ্ছে, লিগ্যান্ডগুলো কতটা দূরে আছে? হাফ দ্য ডায়াগোনাল। এই যে পুরোটা ডায়াগোনাল হলে একটা হাফ ডায়াগোনাল দূরে আছে। এটা কি, মানে এজ লেন্থ, মানে এটা হলো আমার এ, কিউবের এটা হলো এটা। তাহলে ডায়াগোনালটা কি হবে তোমার? ডায়াগোনাল কত হয়? একটা স্কোয়ারের ডায়াগোনালটা আমরা কত দেখি? √2a, আর হাফ দ্য ডায়াগোনাল মানে √2a/2। এই হাফ দ্য ডায়াগোনাল ডিস্টেন্সে আছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের অরবিটালগুলো। আর এই যে সেটের অরবিটালগুলো ই সেটের, রাইট? এটা T2 সেটের, এটা ই সেটের, এটা ই সেটের, আর T2 সেটের মানে এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড এক্স জেড যেগুলো আছে, সেগুলো দেখো কতটা দূরে লিগ্যান্ডের থেকে? হাফ দ্য এজের হাফ দূরে আছে, রাইট? কারণ এখানে তো এখন তো আমার অ্যাক্সিস তো এখান দিয়ে যাচ্ছে, তাহলে এরা তো 45 ডিগ্রি করে মাঝেই আছে, তাহলে এরা তো এজ দিয়ে বেরোচ্ছে, তাহলে এরা হাফ দ্য এজ দূরে আছে লিগ্যান্ডগুলো। হাফ দ্য এজ কত? a/2। এবার তাহলে যদি জিজ্ঞেস করি যে কে কাছে আছে, মানে কম্পারেটিভলি কাছে আছে, এই ইজি সেট, ই সেটগুলো না T2 সেটগুলো? দেখো
এর ক্ষেত্রে কিন্তু T2 সেটগুলো কাছে আছে বেশি, কারণ A/2 হ্যাঁ A/2 ইজ মাচ নিয়ারার, A/2 এটা তো স্মল, দেন √2 A/2, কারণ A/2 মাল্টিপ্লাইড বাই √2, এটা তো √2 ইজ গ্রেটার দেন 1, তাহলে তো এটা অনেক দূরে আছে, এটার ডিস্টেন্সটা বেশি, রাইট? x² - y² আর d² এদের ডিস্টেন্সটা লিগ্যান্ডগুলোর থেকে বেশি আছে দেন দিস xy, xz অ্যান্ড yz, এরা হাফ দ্য ডায়াগোনাল, কিন্তু কেউ ডাইরেক্ট অ্যাপ্রোচে নেই। তাহলে কম্পারেটিভ রিপালশন কাদের বেশি হবে, কাদের ক্ষেত্রে? এই সেটটার ক্ষেত্রে রিপালশন উইল বি মাচ হায়ার, রাইট? কিন্তু যেহেতু রিপালশন কম, সেই জন্য আমাদের এফেক্টটাও কম হবে। দেখো এই যে ছবিটা আছে এই প্যানেলটায় তোমরা বুঝতে পারছো, বাঁ দিকে এটা আছে অক্টাহেড্রাল ফিল্ড, যেটা আমরা একটু আগেই দেখলাম, অক্টাহেড্রাল ফিল্ডের ছবি। ওই উপরে xy yz আর এটা নিচে আছে। টেট্রাহেড্রাল ক্ষেত্রে ঠিক ব্যাপারটা উল্টে গেল, রাইট? উল্টে কেন গেল? কারণ আমার এখন ডাইরেক্ট অ্যাপ্রোচ তো নেই, এটা মাছ নিয়ারার, এরা মাছ নিয়ারার, সেই জন্য এরা উল্টে গেছে। হ্যাঁ, এখানে দুটো জিনিস লক্ষ্য করবে ডিফারেন্স, একটা হলো উল্টে গেছে প্রথম কথা, রাইট, ইয়েটা সেটগুলো, আর একটা হলো মেইন লক্ষ্য করা যে খুব ছোট হয়ে গেছে, প্রায় 50%। দেখো এখানে লেখা আছে ডেল টেট টিইটি, টিইটি এসছে টেট্রাহেড্রাল থেকে। ডেল টেট ইজ নিয়ারলি 50%, 50%-এরও কম, 4/9 অফ ডেল অক্ট, যদি একই মেটাল লাইগ্যান্ড সিস্টেম থাকে, চার্জ একই থাকে। কেন? কারণ এখানে ডাইরেক্ট ইন্টারাকশানই নেই। প্রথম কথা ডাইরেক্ট ইন্টারাকশান নেই, দ্বিতীয় কথা নাম্বার অফ লিগ্যান্ডস কমে যাচ্ছে। ওখানে 6টা লিগ্যান্ডের সাথে রিপালশন ছিল, এখানে মাত্র 4টা লিগ্যান্ডের সাথে রিপালশন, কাজেই নাম্বার অফ লিগ্যান্ডস কমে গেছে, রাইট? সেই জন্য আমাদের টোটাল রিপালশন কমে যাওয়াতে কী হয়েছে, এই স্প্লিটিংটাও কমে গেছে। রিপালশন যত বেশি হবে, যত বেশি ইন্টারাকশান হবে, তত তো তার স্প্লিটিং হবে, ডিজেনারেসি, সরি। ওকে, আর তাহলে প্রথম পয়েন্টটা দেখলাম আমরা উল্টে গেছে, দ্বিতীয়টা দেখলাম কমে গেছে। আর একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে EG ছিল, এই যে T2G ছিল, জি টার্মগুলো কিন্তু এখানে নেই, দেখো শুধু ই হয়ে গেছে, শুধু ই হয়ে গেছে, আর এখানে T2G থেকে শুধু T2 হয়ে গেছে, দেখেছো? জিগুলোকে আউট করে দেওয়া হয়েছে। কেন? এখানে তো আর তারা জেরার্ডে নেই। টেট্রাহেড্রন ইজ ডু নট হ্যাভ এ সেন্টার অফ ইনভার্সন। দেখো আমি এখান থেকে ধরো চলা শুরু করছি, এটুকু অবধি গেলাম, এখান থেকে ঠিক ততটাই গেলাম, কিছুই তো নেই এখানে, তাহলে দিস ইজ নট এ সেন্টার অফ ইনভার্সন, সরি। ওকে, তাহলে সেন্টার অফ ইনভার্সন নেই, সেই জন্য আমি এটাকে জেরার্ডে বলবো না। হ্যাঁ, এটা উনজেরার্ডের জন্য আমরা আর এখানে ইউ বসাই না, ইউ কিছু নেই মানেই এটা উনজেরার্ড, কিছু জেরার্ডে হলে জিটা সাবস্ক্রিপ্টটা বসাতে হবে। সেই জন্য এই জিনিসটা বেশিরভাগ ভুল করে এক্সামিনেশানে, যখন টেট্রাহেড্রাল ক্রিস্টাল ফিডের যদি ছবি আঁকতে দেওয়া হয়, স্পিডগুলো লিখতে দেওয়া হয়, টার্মিনোলজিগুলো, ছাত্রছাত্রীরা কি করে সবসময় এখানে ইজি আর T2G লিখে দেয় ভুল করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে পুরো জিনিসটাই ভুল হয়ে যায়। জিটা লিখলে এখানে মানেটাই পুরোটা ভুল হয়ে যায়, হ্যাঁ, থাকেই না। জিও হবে এরকম যে হতে পারে এই স্প্লিটিংয়ে, তার ব্যাপারটাই আলাদা, পুরো জিনিসটাই আলাদা হয়ে যায়। আমি এটা তোমাদের পরে বলবো, হ্যাঁ, মানে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তার থেকেই তোমরা বুঝতে পারবে। ওকে, কাজেই এটা খেয়াল করবে, জিটা যেন কখনোই না থাকে এখানে। ওকে, তাহলে আমরা অক্টাহেড্রাল ফিল্ড দেখলাম আর টেট্রাহেড্রাল ফিল্ড দেখলাম, রাইট? অক্টাহেড্রাল কমপ্লেক্সেস অনেক বেশি, টেট্রাহেড্রাল অনেক কম থাকে, কিছু ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে যেখানে কম্পিটিশান কোনো ব্যাপার নেই সেখানে। ওকে, আর একটা মেইনলি অনেক বেশি স্ট্রাকচার যেটা হয় সেটাও আমরা দেখে নিই, অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল ছাড়াও মানে অ্যাকচুয়ালি টেট্রাহেড্রাল থেকে অনেক বেশি হয়, সেটা হলো আমাদের স্কোয়ার প্ল্যানার। আচ্ছা, এখানে এই কথাটাই যেটা বললাম যে আদার কন্ডিশন যদি থাকে, যদি হায়ার স্ট্রং ক্রিস্টাল ফিল্ড কন্ডিশনে অন্য জিওমেট্রি হবে, টেট্রাহেড্রাল ফিল্ড হবে না, কারণ এখানে স্প্লিটিংটা অনেক কম, সেই জন্য এটা হতে চায় না। স্প্লিটিংটা কম মানে আমার স্টেবিলিটিও কম হবে, আমরা পরের লেকচারেই দেখব। ওকে, তাই স্কোয়ার প্ল্যানারটা ইম্পর্টেন্ট, স্কোয়ার প্ল্যানারটা আমরা দেখে নিই কীরকম হবে। তো
তো স্কোয়ার প্ল্যানারটা আমরা প্রথমে ভাবার আগে এইভাবে ভাবি, আগে অক্টাহেড্রাল কমপ্লেক্স দিয়ে একটা শুরু করি ছবিটা, তারপরে আমরা ভাবি জেড অ্যাক্সিস বরাবর, ধরে নাও এইদিকে জেড অ্যাক্সিস আছে, সো দিস ইজ জেড অ্যাক্সিস। এই জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ডগুলোকে আমি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরুন সরিয়ে দিচ্ছি, তুমি দুই হাত দিয়ে টেনে টেনে তুমি সরিয়ে দিলে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে আলটিমেটলি কী হবো, রিমুভাল অফ অ্যাক্সিস লিগ্যান্ডস, তাহলে আলটিমেটলি আমি যেটা পাবো সেটাই আমার হলো স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। চারটা লিগ্যান্ড, চারটা লিগ্যান্ড টেট্রাহেড্রালও আছে, কিন্তু স্কোয়ার প্ল্যানার ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন, এটা একই প্লেনের মধ্যে আছে। চারটা লিগ্যান্ড এবং মেটাল আয়নটা একই প্লেনের উপর আছে, সেই জন্য এটাকে বলছে স্কোয়ার প্ল্যানার। তাহলে তার ফিল্ডটাও আমরা, ক্রিস্টাল ফিল্ডটা কীরকম হবে সেটাও আমরা অক্টাহেড্রাল থেকেই শুরু করি। এই যে অক্টাহেড্রাল ফিল্ড, এর থেকে আমি জেড অ্যাক্সিসটা বরাবর লিগ্যান্ডগুলো সরিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর রিপালশনটা কমে যাচ্ছে, তাহলে তারা লোয়ার্ড ইন এনার্জি হবে। হ্যাঁ, দেখো যেগুলো যেগুলো জেড কম্পোনেন্ট আছে, তাহলে ডিজেনারেসিগুলো আবার ভেঙে গেল, এই যে ডাব্লিউ ডিজেনারেট ছিল এ আবার ভেঙে গেল, ব্যারি সেন্টার মেনটেন করলো, এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে উঠে গেল, জেড জে স্কোয়ার নেমে গেল। এবার এখানে যারা জেড কম্পোনেন্ট আছে কোনগুলোতে, এক্স জেড আর ওয়াই জেড, এরা নেমে গেল, এক্স ডি এক্স ওয়াইটা উপরে উঠে গেল, আবার মেনটেনিং দ্য ব্যারি সেন্টার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই সিচুয়েশানটা কি, এই যে সিচুয়েশানটা এটা কম্প্রাইজে, এই যে এটা হলো এই মাঝের সিচুয়েশানটা, মানে আমি রিমুভ করছি, কমপ্লিট রিমুভাল কিন্তু এখনও হয়নি। হ্যাঁ, কমপ্লিট রিমুভাল আমার এখনও হয়নি, ওকে, রিমুভ করছি। আলটিমেটলি যখন পুরোটা রিমুভ হয়ে গেল, হ্যাঁ, পুরোটা যখন আমি জেড অ্যাক্সিসটা বরাবর লিগ্যান্ডটা যখন একদম ইনফিনিটিতে নিয়ে গেলাম, রিমুভ করে দিলাম, তাহলে এইটাই হলো আমার স্কোয়ার প্ল্যানারের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, রাইট। ওকে, দেখো তার মানে জেড স্কোয়ারটা আরও নেমে গেল, আর মানে এক্স ওয়াই প্লেনটা উঠে গেল। কেন এটা দাঁড়ালো, এক্স ওয়াইগুলো কেন উঠলো, কারণ এই যে আমার যে মেটাল লিগ্যান্ডটা আছে, চারটা যে লিগ্যান্ড আছে, এটা তো এক্স ওয়াই প্লেনেই আছে, রাইট, এরা তো এক্স ওয়াই প্লেনের মধ্যেই আছে এই চারটা লিগ্যান্ড, সেই জন্য এর সাথে শুধু ডাইরেক্ট ইন্টারাকশান একদম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে অ্যাক্সিস বরাবর চারটা লোবের সাথেই চারটা ইন্টারাকশান, তাহলে এটা হাইয়েস্ট এনার্জিতে গেল। তারপরেরটাকে এক্স ওয়াই ডি এক্স ওয়াই, তারা ইন বিটুইন দ্য অ্যাক্সেস আছে, ডাইরেক্ট ইন্টারাকশান নেই কিন্তু রিপালশান আছে, সেই জন্য উপরে। দেখো ডি জেড স্কোয়ারটা ঠিক তার উপরে, তার নিচে অবভিয়াসলি জেড স্কোয়ার বরাবর কিছু নেই, কিন্তু ওই যে মনে আছে যে ডোনারটা ছিল, রাইট, ওই যে রিংটা ছিল, সেটা তো এক্স ওয়াই প্লেনে ছিল, তার সাথে অল্প কিছু হলেও ইন্টারাকশান হয়, সেই জন্য সে কিন্তু এগুলোর থেকে উপরে, রাইট, এক্স ওয়াইয়ের থেকে উপরে আছে, আর এক্স ওয়াই আর এক্স জেড আর ওয়াই জেডটা সবার নিচে, কারণ তাদের সাথে কোনো ইন্টারাকশানই নেই ইন বিটুইন দ্য লিগ্যান্ডস, এবং ওই প্লেনেও কোনো লিগ্যান্ড নেই। হ্যাঁ, ওকে, আর তাহলে আমার স্প্লিটিং কোনটা, স্প্লিটিং হলো আমার এইটা, সরি, এটা হলো আমার ডেল্টা স্কোয়ার প্ল্যানার, রাইট, এটা হলো ডেল্টা। তো সেরকম আমাদের অনেক ধরনের জিওমেট্রি হতে পারে, তোমাদের সব মনে রাখার দরকার নেই, মেইন হলো আমাদের অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল, আর স্কোয়ার প্ল্যানারটা মনে রাখতে হবে কারণ দুই একটা প্রবলেমের জন্য। হ্যাঁ, স্কোয়ার প্ল্যানার স্প্লিটিং কিন্তু মাছ হায়ার দেন অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল থেকে বেশি হয়। দেখো এখানে ডিফারেন্ট অফ জিওমেট্রিজ আছে, সবগুলো আমাদের ডিসকাস করার দরকারও নেই। আমরা এই অক্টাহেড্রালটা ডিসকাস করেছি আর স্কোয়ার প্ল্যানারটা ডিসকাস করলাম, আর টেট্রাহেড্রালটা এখানে নেই। হ্যাঁ, আমি তোমাদের যেটা আমি হোমওয়ার্কের মতন দিলাম, তোমরা এটা করে দেখবে যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর এনার্জি ডায়াগ্রামটা, স্প্লিটিংটা কেমন হবে প্রথম কথা, হ্যাঁ, আর নোটেশনগুলো কি হবে, ইজি হবে না T2G হবে না কি হবে এই কিউবিক ফিল্ডের ক্ষেত্রে, এটা তোমরা করে দেখবে। পরের দিন আমরা ডিসকাস করব এটা কি হলো, রাইট, এটা তোমরা করে দেখবে। তাহলে আমরা এতগুলো জিওমেট্রি আমরা আজকে ডিসকাস করলাম, তিন ধরনের, অক্টাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার অ্যান্ড টেট্রাহেড্রাল, তাদের স্প্লিটিংগুলো কেমন হবে, কেন তাদের ডিফারেন্স হচ্ছে, এগুলো। হ্যাঁ, তা ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে এগুলা, মানে ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়েই আমরা এনার্জি ডিফারেন্সগুলো দেখলাম, বোঝার চেষ্টা করলাম ডিউ টু ওই ইলেকট্রোস্ট্যাটিক মডেলের রিপালশন অ্যাট্রাকশন থিওরি।
এবার আসি আমাদের যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য ম্যাগনিটিউড অফ ডেল্টা, ডেল্টাটা কমবে বাড়বে কেন। একটা ফ্যাক্টর আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, কি ওই যে যেরকম এই যে এটা আমরা যখন দেখলাম যে অক্টাহেড্রাল কেন বেশি টেট্রাহেড্রালের থেকে, কারণ জিওমেট্রি আর নাম্বার অফ লিগ্যান্ডস, রাইট। দেখো এটাই প্রথম পয়েন্টটা আমরা অলরেডি ডিসকাস করেছি, তাও একবার দেখে নিই স্পেসিফিক এক্সাম্পল দিয়ে। প্রথম পয়েন্টটা দিস ইজ ইম্পর্টেন্ট, এই যে ডিসকাশনটা এখন হবে 4টা পয়েন্টের, দিস আর ইম্পর্টেন্ট পয়েন্টস, হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। দ্য জিওমেট্রি অ্যান্ড নাম্বার অফ লিগ্যান্ডস, দিস ইজ দ্য মেইন আমাদের এখানে প্রথম পয়েন্ট। তাহলে জিওমেট্রি কি বলছে, যে পয়েন্ট চার্জ মডেলে প্রেডিক্ট করছে যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সেস উইল বি নিয়ার অনলি 50%, তাই তো দেখলাম যে টেট্রাহেড্রাল পার্সেন্ট নাকি 4/9 অফ ডেল্টা অক্ট, রাইট। তা কয়েকটা এক্সাম্পল দেখি আমি ডাইরেক্ট। তাহলে এইখানে যখন কম্পেয়ার করব তখন কিন্তু আমাদের অন্য ফ্যাক্টরগুলো এক রাখতে হবে। অন্য ফ্যাক্টর বলতে জিওমেট্রি চেঞ্জ করছি, তাহলে মেটাল আর লিগ্যান্ডটা একই রাখতে হবে এবং মেটালের উপর চার্জটাও এক রাখতে হবে। আমি এখানে দুটো পেয়ার আছে, রাইট। প্রথমেরটা দেখো ভ্যানাডিয়াম অ্যান্ড ক্লোরিন, তাহলে মেটাল আর লিগ্যান্ড একই, ভ্যানাডিয়ামের মাথায় চার্জও এক, রাইট। দেখো +4, এটা +4, এটাও +4 চার্জ, কিন্তু এটা হলো আমার টেট্রাহেড্রাল, এটা হলো আমার অক্টাহেড্রাল। এই যে সিমেট্রি না আছে না, সিমেট্রিতে OH, এগুলো গ্রুপ থিওরিটিক্যাল সিম্বলস, রাইট। তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না, কারণ জাস্ট জেনে রাখো, এটা বোঝাই যাচ্ছে যে OH মানে হলো অক্টাহেড্রাল, TD মানে টেট্রাহেড্রাল। ওকে, অক্সিডেশন স্টেট 4 এটা লেখা আছে। তাহলে দেখো এক্সপেরিমেন্টালি ফাউন্ড, এগুলো ডেল্টার ভ্যালুগুলো দেখো। আচ্ছা, ডেল্টার ভ্যালুটা কিসে হবে, সেন্টিমিটার ইনভার্সে দেওয়া আছে। সেন্টিমিটার ইনভার্স কি মানে ওয়েভ নাম্বার, আমরা স্পেকট্রোস্কোপি পড়ার সময় দেখবো। এটাও একটা এনার্জির পরিমাপই বলতে পারো, বাট এটার আরও অন্য এনার্জি তো অন্য ইউনিটও এটা বের করা যায়, কিন্তু যেহেতু এগুলো স্পেকট্রোস্কোপিতে বেশি ইউজ হয়, সো মেইনলি এগুলো সেন্টিমিটার ইনভার্স দিয়েই বলা হয়। সো সেন্টিমিটার ইনভার্স কিছুই না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তার মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এনার্জি। সো হায়ার দ্য সেন্টিমিটার ইনভার্স, হায়ার ইজ দ্য এনার্জি, মানে হায়ার স্প্লিটিং। আবার আরেকটা এক্সাম্পলটা দেখো এখানে কোবাল্টের সাথে, কোবাল্ট আর অ্যামোনিয়ার সাথে, রাইট। এখানেও এটা টেট্রাহেড্রাল, এই যে 4টে লিগ্যান্ড টেট্রাহেড্রাল, চার্জ এখানেও তাই 2, এখানেও দেখো, হ্যাঁ, প্রায় 50%-50%-এর মতনই, হ্যাঁ, একদম কমে গেছে অক্টাহেড্রাল থেকে ক্রিস্টাল ফিল্ড। তোমাদের যেরকম ওইখানে একটা হোমওয়ার্কের মতন দিলাম, কিউবিক ক্রিস্টাল ফিল্ডটা চেষ্টা করবে, সিমিলারলি আরেকটা হোমওয়ার্ক দিলাম যে এই ভ্যালুগুলোকেও আমরা কনভার্ট করার চেষ্টা করব। আমি পাঠিয়ে দেবো তোমাদের এই লেকচারটা যখন পোস্ট করে দেবো, হ্যাঁ, তখনই দেখে নিতে পারবে। মানে এটা হোমওয়ার্ক মানে কালকেই দেখাতে হবে এরকম কিছু না, নিজের কনসেপশন ক্লিয়ারের জন্য তোমরা এগুলো করে নেবে। তাহলে কী করবে, সেন্টিমিটার ইনভার্স থেকে কিলো জুল পার মোল এটাই কনভার্ট করবে, এটা করবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম পয়েন্টটা কি দেখলাম, জিওমেট্রি অ্যান্ড নাম্বার অফ লিগ্যান্ডস, এটার উপর ডিপেন্ড করবে। নাম্বার অফ লিগ্যান্ডস যেখানে বেশি হবে সেখানে তোমার বেশি, মানে বোঝাই যাচ্ছে কেন হবে, মানে জিওমেট্রির উপর ডিপেন্ডেন্ট, রাইট। অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল জিওমেট্রিটা এমন যে ডাইরেক্ট ইন্টারাকশানই হচ্ছে না, তাহলে সেই জন্য আমার হবে না, মানে স্প্লিটিংটা কম হচ্ছে। সো জিওমেট্রি অ্যান্ড নাম্বার অফ লিগ্যান্ডস ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ অক্সিডেশন স্টেট অফ মেটাল। এটা যখন আমরা দেখবো এক্সাম্পল, তখন আবার আমাদের অন্য জিনিসগুলো ঠিক ক্রাইটেরিয়াগুলো এক রাখতে হবে, জিওমেট্রিটা এক রাখতে হবে, মেটালটা এক রাখতে হবে, লিগ্যান্ডটাও এক রাখতে হবে। শুধু মেটালের অক্সিডেশন স্টেটটা চেঞ্জ করে করে দেখবো, রাইট। এটার থিওরিটা কি বিহাইন্ড, ওই ইলেকট্রোস্ট্যাটিক মডেলের, যখন হায়ার চার্জ হবে, হায়ার দ্য চার্জ অন মেটাল আয়ন, তাহলে পজিটিভ চার্জটা ওর মাথায় যদি বেশি থাকে, ওর অ্যাট্রাক্ট করার ক্ষমতা বেশি বেড়ে যাবে। অ্যাট্রাক্ট করার ক্ষমতা বেড়ে যাবে মানে ইন্টারাকশনটা বেটার হবে, রাইট। তাহলে আমার স্প্লিটিংটা বাড়বে, মানে স্প্লিটিংটা আমার ডেল্টাটা বেড়ে যাবে। হায়ার দ্য চার্জ, হায়ার দ্য ডেল্টা। এখানেও দেখো দুটো এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা দেখো, মেটাল একই, রুথেনিয়াম, ওয়াটার লিগ্যান্ড এক, জিওমেট্রি এক, অক্টাহেড্রাল,
চার্জ আলাদা, এটা 2 চার্জ, এটাই 3 চার্জ। চার্জ হওয়ার জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এটা প্রায় 20,000 সেন্টিমিটার ইনভার্স, এটা প্রায় 30,000 সেন্টিমিটার ইনভার্স, রাইট? তাহলে ওইটাও মোটামুটি এই ইনক্রিজটাও তো যদি আমি বলি যে এটাও তাই প্রায় 50% ইনক্রিজ, হ্যাঁ। সো নিয়ারলি 50% ইনক্রিজ কিন্তু এটারও এই ক্ষেত্রেও যদি হিসাব করে দেন। ওকে, সিমিলারলি আর একটা এক্সাম্পল আছে, এই আয়নগুলোকে তো চেনই, হ্যাঁ। দিস আর ফেরোসায়ানাইড অ্যান্ড ফেরিসায়ানাইড। এটা হলো ফেরোসায়ানাইড প্লাস 2 চার্জ, এটা ফেরিসায়ানাইড প্লাস 3 চার্জ। এদের ক্ষেত্রেও কিন্তু ইনক্রিজটা হচ্ছে, হ্যাঁ। দেখো এটা অত প্রমিনেন্ট হচ্ছে না ইনক্রিজটা, কারণ সি এন্ড সায়ানাইড ইটসেলফ ইজ এ ভেরি স্ট্রং লিগান্ড, হ্যাঁ। এর স্প্লিটিংটা অলরেডি অনেক বেশি, সেই জন্য অত প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, বাট স্টিল চার্জের এফেক্টটা কিন্তু বোঝা যাচ্ছে, এখান থেকে এটা বেড়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি ছিল? জিওমেট্রি অ্যান্ড নাম্বার অফ লিগ্যান্ড। সেকেন্ড পয়েন্ট হলো অক্সিডেশন স্টেট অফ মেটাল আয়ন্স, রাইট, ক্যাটায়নসগুলো। থার্ড স্টেট যেটা, সেটা হলো আমার সাইজ অফ মেটাল ক্যাটায়ন, মানে সোজা কথা সাইজ অফ ডি অরবিটাল। ডি অরবিটালের সাইজ যত বাড়বে তত ইন্টারাকশান বেটার হবে অরবিটালের সাথে, লিগ্যান্ডের সাথে, তাহলে আমার তত স্প্লিটিং বাড়বে। তাহলে 3D থেকে 4Dতে বেশি, 5Dতে বেশি। এইটা যখন আমরা কম্পেয়ার করব তখন আমাদের অন্য 3টা ফ্যাক্টর সেম রাখতে হবে, লিগ্যান্ড এক রাখতে হবে, জিওমেট্রি এক রাখতে হবে, চার্জও এক রাখতে হবে। শুধু আমাদের চেঞ্জ করলাম 3D to 4D to 5D। দেখো এখানে এক্সাম্পলগুলো গেছে কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, মানে একই গ্রুপে কিন্তু ওরা, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম। 3D, এটা হলো 3D, 4D অ্যান্ড 5D। প্রথমে ইনক্রিজটা দেখো প্রায় 50%-এর মতন ইনক্রিজ, তারপরে প্রায় 25%-এর মতন ইনক্রিজ, হ্যাঁ। এই যে কোবাল্ট থেকে রোডিয়াম প্রায় 50%, তারপরে 25%। তো এই ইনক্রিজগুলোর এক্সাম্পলটা বললাম তো, যে যেহেতু বেড়ে যাচ্ছে বেটার ইন্টারাকশান হচ্ছে। ওকে, এবার ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা, সেটা হলো আমাদের আইডেন্টিটি অফ লিগ্যান্ডস। এতক্ষণ আমরা সব এক রেখেছি, হ্যাঁ। মেটাল যাই থাকুক, মেটাল, চার্জ আর জিওমেট্রি একই থাকলেও লিগ্যান্ডের উপরই তো ডিপেন্ড করবে। লিগ্যান্ড না থাকলে তো কমপ্লেক্সই হবে, লিগ্যান্ডের উপরই আমার ডিপেন্ড করবে। তো এইরকম লিগ্যান্ড একই মেটাল জিওমেট্রি রেখে লিগ্যান্ড প্লেস চেঞ্জ করে করে একটা সিরিজ তৈরি করা আছে, হুইচ ইজ নোন অ্যাজ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অফ লিগ্যান্ডস, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অফ লিগ্যান্ডস। যে কোন দিকেরগুলো কে বেশি করবে কার থেকে। দেখো এই সিরিজটা বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছি এরা হায়ার স্প্লিটিং তৈরি করবে, তার মানে এগুলাকে আমরা বলছি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস। এগুলা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস, এগুলা হলো উইক ফিল্ড লিগ্যান্ডস, আর মাঝেরগুলো ইন্টারমিডিয়েট। দেখো বাঁ দিকে কারা আছে যারা উইক ফিল্ড, সব এই হ্যালোজেনগুলো আছে। হ্যালোজেনের মধ্যে আবার ওই আয়োডাইডগুলো সবার লাস্টে আছে, আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, হ্যাঁ। যত হ্যালোজেনের যত সাইজ বেড়ে যাচ্ছে তত তো অ্যাপ্রোচিংটা ডিফিকাল্ট হবে, সেই জন্য তাদের ইয়েটা কমে যাচ্ছে। আর মাঝে দেখো কারা আছে, হ্যাঁ। মাঝে আছে তোমার এই পিরিডিন, ওয়াটার, হাইড্রোক্সাইড, এই ধরনের জিনিস। আর একদম রাইট হ্যান্ড সাইডে সবচেয়ে স্ট্রং কারা করে দেখো, সায়ানাইড, কার্বন মনোক্সাইড। দেখো আগের দিন আমরা যখন কার্বন মনোক্সাইডের মলিকুলার অরবিটাল থিওরি পড়ছিলাম তখন আমরা একটা জিনিস বলেছি যে ব্যাক ডোনেশন বলে একটা জিনিস আছে। তাহলে এরা ডোনেট করলো, হ্যাঁ। তাহলে এরা সিগমা অরবিটাল, মানে ওই যে যেটা অন কার্বন ছিল, যা হোমো যেটা ছিল কার্বন মনোক্সাইডের, হুইচ ওয়াজ বেসড অন কার্বন, ওটার থেকে ডোনেট করলো। আবার ব্যাক ডোনেশন নিল তোমার মেটালের থেকে, মেটাল ইলেকট্রনগুলোকে একটু নিজের দিকে, মেটাল ইলেকট্রন ডেন্সিটিটাকে কোথায় নিল, অ্যান্টিবন্ডিং অরবিটাল। এই যে ব্যাক ডোনেশন নিতে পারার ক্ষমতা সেটা তো সবার থাকে না, যাদের থাকে পাই অরবিটালে নিল, তো পাই স্টার অরবিটালে নিল, যদি মনে থাকে তোমাদের। এই যে পাই স্টার অরবিটালে ইলেকট্রন নিল বলে এদের বলা হয় পাই
অ্যাসিড, কারণ যে ইলেকট্রন নেয় তাকে তো অ্যাসিড, হ্যাঁ, সেই জন্য তাকে বলা হচ্ছে পাই অ্যাসিড লিগান্ডস। পাই অ্যাসিড লিগান্ডস দে ফর্ম ভেরি স্ট্রং বন্ডস, কারণ এটা ডোনেশনও করছে আবার অ্যাকসেপ্টও করছে। ডোনেশন করছে সিগমা ডোনেশন আর পাই অ্যাকসেপ্টেন্স, সেই জন্য এরা ভেরি স্ট্রং বন্ড তৈরি করে, সেই জন্য এদের স্প্লিটিং বেশি। আর এই যে মাঝে যারা আছে তাদের পাই অ্যাকসেপ্টেন্সের ক্ষমতা নেই, শুধু সিগমা ডোনেট করতে পারে, রাইট? শুধু সিগমা, এই যে লোন পেয়ার আছে শুধু সিগমা ডোনেট করতে পারে, পাই অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই, সেই জন্য তাদের হলো সিগমা অনলি ডোনার, রাইট? এরা মাঝামাঝি। আর এরা কেন উইক, এদের ডোনেশনটাও পাই ইলেকট্রন ডোনেট করে, রাইট? পাই ইলেকট্রনগুলো ডোনেট করে, সেই জন্য দে আর ভেরি উইক বন্ডিং ফর্মেশন করে। দেখো এই যে আমি ডিসকাস করলাম স্পেকট্রোকেমিক্যাল সিরিজে যে 4th পয়েন্ট, এখান থেকেই কিন্তু আমার ড্রব্যাক অর লিমিটেশন অফ ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আমার অনেক বেরিয়ে এলো, রাইট? কারণ আমি প্রথমেই কি বলেছিলাম যে এগুলা পয়েন্ট চার্জেস, লিগান্ডস আর পয়েন্ট চার্জেস, নো মেটাল অ্যান্ড লিগান্ড ইন্টারাকশন, অরবিটাল ওভারল্যাপ নাই। যদি নাই থাকে তাহলে আমার এটা কার্বন মনোক্সাইডের হলো কি করে হাইয়েস্ট? কার্বন মনোক্সাইডের হলো হায়ার স্পেকট্রোকেমিক্যাল সিরিজে হাই কেন? এটা তখনই হবে যখন আমি এটা ইন্টারাকশনটাকে মান্যতা দেবো, তাই না? যখন আমার ব্যাক ডোনেশন হচ্ছে, সিগমা ডোনেশন হচ্ছে, ব্যাক ডোনেশন হচ্ছে, স্ট্রং বন্ড হচ্ছে, আমি যখন এগুলাকে ধরবো মানবো তখনই তো আমি এটাকে বলতে পারি। না হলে ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুযায়ী কী হতো? ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুযায়ী বলেছে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের অ্যাট্রাকশন। তাই যদি হয় তাহলে তো নেগেটিভ চার্জের লিগ্যান্ডগুলোর স্প্লিটিং বেশি হওয়ার কথা পজিটিভ চার্জের থেকে, কিন্তু দেখো এখানে উল্টো আছে। ওয়াটার আর হাইড্রোক্সাইড, ওয়াটারের তো নিউট্রাল কিন্তু সে বেশি হাইড্রোক্সাইডের থেকে, কেন? কারণ এটাই ওয়ান অফ দ্য লিমিটেশন, মানে তার ডোনেটিং প্রপার্টির ক্ষেত্রে, মানে মেটাল অরবিটালের সাথে লিগ্যান্ড অরবিটালের কোভালেন্ট ইন্টারাকশন আছে এবং হাই এক্সটেন্টে আছে, সেই জন্যই তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমার স্পেকট্রোকেমিক্যাল থিওরি এক্সপ্লেন করা যায় না, রাইট? কিন্তু আমাদের এটা বলতে হবে যে ম্যাগনিটিউড অফ ডেল্টাটা ইজ এ এক্সপেরিমেন্টাল থিং, এ তো আছেই, তার এক্সপ্লেনেশনটা আমরা কিভাবে দিচ্ছি সে তার বিভিন্ন থিওরি আছে, ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, রাইট? বাট স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কমপ্লিটলি এক্সপ্লেন করা যায় না বাই তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি, রাইট? তো এখান থেকে আমরা অলরেডি একটা পয়েন্ট আউট করতে পারলাম ড্রব্যাকগুলো, যে কীভাবে এটা সম্ভব হচ্ছে, যে নিউট্রাল মলিকুল অ্যাজ কার্বন মনোক্সাইড তারও কী করে হাই হয়। যেরকম দেখো এই যে ডান দিকে যারা আছে না, ফসফিন, সায়ানাইড তো তোমরা সবাই জানো, পটাশিয়াম সায়ানাইড ভেরি গুড, মানে ভেরি ওয়েল নোন পয়জন, রাইট? দিজ আর অল পয়জনস, এরা সবাই খুব পয়জনাস, রাইট? কেন পয়জনাস? এরা খুব ইররিভার্সিবলি বাইন্ড করতে পারে টু আওয়ার প্রোটিনস, আওয়ার হেমোগ্লোবিন অ্যান্ড অল দ্যাট, রাইট? সেই জন্য তারা আমাদের যে রিভার্সেবল বাইন্ডিং অফ অক্সিজেন কিংবা আদার মলিকুলস এগুলাকে ইনহিবিট করতে পারে, সেই জন্য দে আর অল পয়জনস। এই নাইট্রাইটও পয়জনাস, রাইট? দে আর অল পয়জনাস, ভেরি ওয়েল নোন পয়জনস। ওকে, তা আমি এখন এই চারটাকে যদি একসাথে করি, আমরা এগুলা আছে, এগুলো একদম মনে রাখার চেষ্টা করবে না, জাস্ট একটা ঝলক দেখার জন্য। ধরো আমরা এই কোবাল্টের এটা নিচ্ছি, এই যে কোবাল্ট, সবগুলোতেই কোবাল্ট আছে, হ্যাঁ? কোবাল্টের লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে আছে। ধরো ফ্লোরিন, অ্যামোনিয়া, ইথিলিন ডায়ামিন, 3 রকমের লিগ্যান্ড আছে। দেখি তো স্পেকট্রোস্কোপিতে কারা কোথায় আছে। ফ্লোরিন, অ্যামোনিয়া, ইথিলিন ডায়ামিন, ইএন মানে ইথিলিন ডায়ামিন মানে এই যে এই মলিকুলটা CH2, সরি আমি আর এরকম করেই লিখি, NH2 CH2 NH2। তাহলে ফ্লোরিনের সবচেয়ে কম স্প্লিটিং, তারপরে হবে অ্যামোনিয়ার, তারপরে হবে ইথিলিন। দেখি এক্সপেরিমেন্টালি পাচ্ছে কিনা। দেখো ফ্লোরিনের ক্ষেত্রে অক্টাইডাল, সবাই কিন্তু অক্টাইডাল, 13,000, এখানে 22,000, আর এখানে 24,000। আচ্ছা 10,000টা কেন হয়েছে? কারণ এখানে চার্জারটাও আছে, মানে এই যে পুটিং ইট অল টুগেদার, আমি সবগুলো মিশিয়ে এখানে ডেটাটা দেখাচ্ছি আর কি, হ্যাঁ? তা এগুলো মনে রাখার চেষ্টাই করবে না, জাস্ট রেফারেন্সের জন্য যে আমার থিওরিগুলো মিলছে কিনা সেটা দেখার জন্য এক্সপেরিমেন্টের সাথে আমার এটা দেওয়া হয়েছে। তাহলে আজকে আমরা কি ডিসকাস করলাম আমরা সাম আপ করি। আমরা আজকে ডি অরবিটালের শেপ দিয়ে শুরু করলাম, রাইট?
ডিফারেন্ট টাইপস অফ শেপস কী আছে, কতগুলো অ্যাক্সিস বরাবর, কতগুলো ইনবিটুইন অ্যাক্সিস, দুই ধরনের সেট দেখতে পেলাম। তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে ইন অক্টাহেড্রাল ফিল্ড, তার থেকে আমরা স্প্লিটিংগুলো দেখলাম, তারা কিনা হয়ে যাচ্ছে। অক্টাহেড্রাল ফিল্ডে সেন্টার অফ ইনভার্সন আসে, সেই জন্য ইজি সেট অ্যান্ড T2G সেটে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। টেট্রাহেড্রাল ফিল্ডে কি সেট হচ্ছে ই সেট অ্যান্ড T2 সেট, তাদের জিটা থাকছে না কারণ সেন্টার অফ ইনভার্সন নেই। আর আবার এখানে স্কোয়ার প্ল্যানে দেখলাম একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে, তার স্প্লিটিংটা হচ্ছে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বিটুইন এক্স অ্যান্ড ওই DXY-এর মাঝে যেটা হচ্ছে। হ্যাঁ, এটা মাথায় রাখবো কারণ আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো পরের লেকচারে, তখন এটা আমাদের মাথায় লাগবে স্কোয়ার প্ল্যানের ব্যাপারটা। হ্যাঁ, একটা প্রবলেম আছে সেটা যখন আমরা সলভ করব। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখলাম চারটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফ্যাক্টরস অন হুইচ দ্য ডেল্টা ডিপেন্ডস। কী কীর উপর ডিপেন্ড করে? এক নম্বর হলো আমার জিওমেট্রি, দু নম্বর হলো চার্জ অন মেটাল আয়ন, তিন নম্বর হলো আমার সাইজ অফ মেটাল আয়ন, রাইট, আর চার নম্বর হলো আমার এই লিগ্যান্ড। এই চারটা ফ্যাক্টরের উপর আমার ডেল্টা ডিপেন্ড করে, রাইট। সো এই জিনিসটা আমাদের তৈরি রাখতে হবে, মানে শর্ট নোটেও আসতে পারে, এই ধরনের কনসেপ্ট কিন্তু অনেক আসে। ওকে, তাহলে আজকে আমার এখানেই শেষ হলো আজকের ক্লাসটা। তোমরা কেউ কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো।